এই হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। কিছু শরীরের সমস্যার জন্য ভিডিওটা আসতে ডিলে হয়ে গেল। সো আজকে আমাদের লেকচারের এম কি? আজকে আমাদের লেকচারের এম হচ্ছে একটা খুব সুন্দর, খুব বিউটিফুল টপিক, যেটা হচ্ছে জেনারেশন and conduction of nerve impulses কে বোঝা? কাকে বোঝা? জেনারেশন এন্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালসেস। আচ্ছা, তো আজকে লেকচারে আমরা কি বুঝবো? কিভাবে নার্ভ ইম্পালস জেনারেট হয়, কিভাবে নার্ভ ইম্পালস কন্ডাক্ট হয়। ঠিক? ওকে, সো চলো স্টার্ট করা যাক তাহলে আজকের ক্লাস। আচ্ছা, সো নিউ এনসিইআরটি পেজ নাম্বার 232 তে আমরা যদি যাই, আমরা লেফট সাইডে দেখবো, মানে পেজের যদি এই সাইডটা পেজ এরকম হলো, রাইট সাইডে লেখাগুলো, লেফট সাইডে একটা নিউরনের ছবি দেওয়া আছে। সো নিউরনের ছবিটার নিচে আমরা এই হেডিংটা দেখবো। এই হেডিংটার নিচে একটা লাইন দেওয়া আছে। কি বলা আছে? লাইনটা বলা আছে নিউরনস আর এক্সাইটেবল ইন নেচার। কি? নিউরনস আর এক্সাইটেবল ইন নেচার বিকজ their membranes are in a polarized state. ঠিক? ওকে, সো স্টেটমেন্টটা লিখে নি এখানে। স্টেটমেন্টে কি হবে? নিউরনস আর excitable in nature. Neurons are excitable in nature because their membranes are in a polarized state. ঠিক? কিসে আছে? আর ইন আ পোলারাইজড স্টেট। আচ্ছা, এবার এনসিইআরটি কে জাস্টিফাই করা যাক। এনসিইআরটি কি বলছে বোঝা যাক। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এনসিইআরটি বলছে যে নিউরনস আর এক্সাইটেবলটাকে আন্ডারলাইন করব। এক্সাইটেবল মানে এখনো এক্সাইট হয়নি, দে ক্যান গেট এবল টু এক্সাইটেড। মানে কি বললাম আমি? দে ক্যান গেট এবল টু, কি ইংলিশ বলছি? আচ্ছা, মানে ওরা এক্সাইট হতে পারে বাট এখনো এক্সাইট হয়নি। ঠিক? মানে একটা মানুষ ঘুম থেকে উঠতে পারে বাট এখনো ওঠেনি। ঠিক? বা একটা মানুষ ঘুমোতে যেতে পারে বাট এখনো ঘুমোয়নি। আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা, নিউরনস আর এক্সাইটেবল ইন নেচার বিকজ their membranes are in a polarized state. Polarized state টাকে আন্ডারলাইন করব। because their membranes are in a polarized state. আচ্ছা, পোলারিটি কখন তৈরি হয়? পোলারিটি কখন তৈরি হয় এই উত্তরটা কেমিস্ট্রিতে ভালো বুঝবো, যখন ডাইপোল মোমেন্ট তৈরি হয়। ঠিক? এখানে পোলারিটি মানে যখন, ধর এটা হচ্ছে একটা মেমব্রেন, আশা করছি দেখাতে পাচ্ছি, এটা হচ্ছে একটা মেমব্রেন, এই ডাস্টারটা, এই পাশে নীল আছে, এই পাশে লাল আছে, এই পাশে নীল আছে, এই পাশে লাল আছে। ঠিক? তাহলে আমরা দেখতে পাচ্ছি তো দুটো, মানে মেমব্রেনের এই পাশে এবং তার অপোজিট সাইডে দুটো আলাদা আলাদা রকম জিনিস আছে। সেমনি যখন, মানে যদি আমরা নিউরনের ক্ষেত্রে দেখি, নিউরনের ক্ষেত্রে এটা যদি একটা অ্যাক্সন হয়, আশা করছি বোঝাতে পারছি। হ্যাঁ, এটা যদি একটা অ্যাক্সন হয়, আমরা পোলারাইজ কখন হবে? যখন এদের দুজনের মধ্যে, মানে ইসিএফ আর আইসিএফ এর মধ্যে একটা কি তৈরি হবে? একটা চার্জ গ্রেডিয়েন্ট তৈরি হবে। কি তৈরি হবে? একটা চার্জ গ্রেডিয়েন্ট। আচ্ছা, এই চার্জ গ্রেডিয়েন্টটা মানে কি? আমরা এই গ্রেডিয়েন্ট ওয়ার্ডটা আরেকটা জায়গায় শুনেছিলাম, লাংসে। ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস এ প্রেসার গ্রেডিয়েন্ট, মানে অ্যাটমসফিয়ার এবং লাংস এর মধ্যে প্রেসার ডিফারেন্স। ঠিক সেমনি এখানেও
ইন্টারসেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড আর এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে চার্জের ডিফারেন্স। The difference between the charge of intracellular fluid and the extracellular fluid is known as charge gradient. Extracellular fluid এ কি হয়, রেস্টিং স্টেজে, আচ্ছা পোলারাইজ স্টেজে, আচ্ছা আরেকটা ওয়ার্ড এক্সাইটেবল মানে এখনো এক্সাইট হয়নি, তার মানে আমরা কি বলতে পারি এটা রেস্টিং ফেজে আছে। আর আমি ইসিজি তে পড়িয়েছিলাম রেস্টিং ফেজটাকে বলা হয় পোলারাইজড ফেজ, তার মানে পোলারাইজড ফেজ মানে এটাও রেস্টিং ফেজেই আছে। আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা, যখন এটা রেস্টিং ফেজে আছে তখন এনসিআর কি বলছে, একজনের ওপর মানে এক্সট্রা সেলুলার ফ্লুইডে পজিটিভ চার্জ হয়, আর ইন্টারসেলুলার ফ্লুইডে নেগেটিভ চার্জ হয়, ঠিক? ওকে স্যার, কি বললাম, যখন এটা রেস্টিং ফেজে হয় তখন এক্সট্রা সেলুলার ফ্লুইডে পজিটিভ চার্জ হয় এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইডে নেগেটিভ চার্জ হয়। আন্ডারস্ট্যান্ডেবল? আন্ডারস্ট্যান্ডেবল? ওকে, আচ্ছা, তারপর এনসিআরটি বলছে why the membranes of the neurons are polarized. এনসিআরটি কোয়েশ্চেন করছে why the membranes of the neurons are polarized. এর মেইনলি তিনটে কারণ হয়, একটা কেন হয় আর বাকি দুটো কিভাবে হয়, বাকি দুটো না বাকি তিনটে বলতে পারি আমরা, বাকি তিনটে কেন হয় আমরা দেখছি। আচ্ছা আচ্ছা, কেন হয় উত্তরটা আগে দিই, কারণ বা কেন হয় এর থেকে ভালো কোয়েশ্চেন কিসের জন্য হয়, ঠিক? আচ্ছা, যদি আমাদের মেমব্রেন মানে আমাদের অ্যাক্সোনাল মেমব্রেন যদি পোলারাইজ না হতো, যদি নিউরাল মেমব্রেন পোলারাইজ না হতো, তাহলে চার্জ কিন্তু কন্ডাক্ট করতে পারতো না, জেনারেট হয়ে একটা জায়গাতেই থেকে যেত, বুঝে যাচ্ছে? মানে চার্জ কন্ডাক্ট করতে পারতো না। There will be no conduction of charge if the membranes are not polarized. ঠিক? গুড কোয়েশ্চেন, মানে একটা গুড কোয়েশ্চেন বলছি, গুড অ্যান্সার দিতে গেলে আমাদের লিখতে হবে টু ক্রিয়েট আ চার্জ গ্রেডিয়েন্ট বা ইলেকট্রনিক গ্রেডিয়েন্ট। তাহলে এটা আমরা এনসিআরটির ওখান দিয়ে অ্যারো করে পাশে লিখে রাখবো যে if there was no polarization then the charge would not be conducted, মানে চার্জটা কন্ডাক্ট করা যেত না। আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা, এবার কে করে একটু দেখে নি, আমি একটা যতক্ষণ লিখছি ততক্ষণ এনসিআরটিটা খুলে একবার রিভাইজ করে নিতে পারো যত অব্দি পড়িয়েছি। আচ্ছা, আমি এঁকে নিই একটু।
সো এখানে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি, ঠিক? তিনটে রকমের সেল মেমব্রেনের উপর প্রোটিন দেখতে পাচ্ছি, যেটা আমরা সেল চ্যাপ্টারে পড়েছিলাম, ট্রান্স মেমব্রেন প্রোটিনস। কি পড়েছিলাম? ট্রান্স মেমব্রেন প্রোটিন, মানে মেমব্রেনের ভেতরে এমবেডেড যে প্রোটিন গুলো থাকে, সেল মেমব্রেনের ভেতরে এমবেডেড যে প্রোটিন গুলো থাকে, ওগুলোকে আমরা বলি ট্রান্স মেমব্রেন প্রোটিন। সো এই কয়েকটা প্রোটিন আমরা নিউরাল কন্ট্রোল, মানে যে নিউরাল মেমব্রেনে দেখতে পাবো, যার জন্য যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা তৈরি হয়, যেটার জন্য পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা তৈরি হয়। কোন এনসিইআরটি তে বলা আছে না, তার আগে আমি একটু বলে দিই, তারপর এনসিইআরটি লাইন তুলবো। আচ্ছা, কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এই জিনিসটা, এটাকে আমরা নাম দেব লিক আয়ন চ্যানেল, ঠিক? এটাকে আমরা নাম দেব Na+K+ পাম্প। এটাকে আমরা নাম দেব Na+K+ পাম্প। এটাকে আমরা নাম দেব Na+K+ VGCs, মানে ভোল্টেজ গেটেড চ্যানেলস। কি? ভোল্টেজ গেটেড চ্যানেলস মানে, আচ্ছা এক এক করে বোঝাই। আচ্ছা, এনসিইআরটি তে এই লাইনটা দেওয়া আছে যে there are many types of gates, মানে there are many types of channels which are selectively permeable to some ions, তো চ্যানেল মেনলি দু টাইপের হয়। একটা হচ্ছে লিক আয়ন চ্যানেল, আরেকটা হচ্ছে গেটেড চ্যানেল। এইটা ভোল্টেজ গেটেড চ্যানেল, মানে একটা কিছু গেটেড চ্যানেল মানে লিক আয়ন চ্যানেল, ধর গেটেড চ্যানেল মানে হচ্ছে বাড়ির মতো, বাড়িতে যেমন যে কেউ ঢুকতে পারবে না, বাট এই লিক আয়ন চ্যানেলটা আমরা মন্দিরের মতো বুঝতে পারি, মন্দিরে যে কেউ ঢুকতে পারে, ঠিক? আচ্ছা, এই লিক আয়ন চ্যানেল থেকে সবসময় আয়ন সেলের ভেতরে ঢুকতে পারে, সেলের বাইরে যেতে পারে। এই লিক আয়ন চ্যানেল থেকে সবসময় আয়নস সেলের ভেতরে ঢুকতে পারে, সেলের বাইরে যেতে পারে, বাট কিছু সিলেক্টিভ আয়নস। তারপরে ভিজিসিস কি? ভিজিসিস হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল। ভোল্টেজ গেটেড চ্যানেল মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ পেলে এই চ্যানেলস গুলো ওপেন হয়, বাট ওই ভোল্টেজটা এক্সিড করে গেলে বা কমে গেলে চ্যানেল গুলো বন্ধ হয়ে যায়, ঠিক? আমরা করব কখন Na+ অন হয়। Na+ অন হয় যখন -70 মিলিভোল্টে থাকে। Na+ কখন অন হয়? -70 মিলিভোল্টে। Na+ বন্ধ কখন হয়? 0 তে পৌঁছে গেলে বন্ধ হতে শুরু করে, ঠিক? K+ কখন অন হয়? +30 তে। কখন অন হয়? +30 তে, +30 মিলিভোল্টে। পড়বো, এটা আমরা একটা গ্রাফের মাধ্যমে বুঝবো, বাট এটা এখানে লিখে রাখছি। ওকে, তো লিক আয়ন চ্যানেলস কি? লিক আয়ন চ্যানেলস হচ্ছে selectively permeable to some ions, আর এটা তো বুঝে গেলাম ভিজিসি সার্টেন ভোল্টেজ পেলে জিনিসটা গেটটা ওপেন হয়। এবার কি? এবার হচ্ছে Na+K+ পাম্প। এই Na+K+ পাম্প কি করে? এই Na+K+ পাম্প, আচ্ছা, যখনই আমরা এই পাম্প ওয়ার্ডটা লাগছে, আমরা ডিফিউশন জানি। ডিফিউশন মানে কি? ডিফিউশন মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের সঙ্গে, মানে along with concentration gradient। concentration gradient কি বোঝায়? বড় থেকে ছোট, মানে বেশি কনসেন্ট্রেশন থেকে স্মল কনসেন্ট্রেশন থেকে, লার্জ কনসেন্ট্রেশন থেকে স্মল কনসেন্ট্রেশনে, ঠিক? বাট যখন আমাদের ওটা প্যাসিভ মুভমেন্ট হবে, ডিফিউশন ইজ আ প্যাসিভ মুভমেন্ট, বাট মানে ডিফিউশন ইজ আ প্যাসিভ মুভমেন্ট নয়, মানে যখন along the concentration gradient হচ্ছে ওটা হচ্ছে প্যাসিভ মুভমেন্ট, বাট
যখনই আমাদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে যেতে হবে, যখনই আমাদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে যেতে হবে, তখন একটা এটিপি পাম্পের প্রয়োজন হয়। তখন একটা কিসের প্রয়োজন হয়? এটিপি পাম্পের। ওকে, তো তখন একটা কিসের প্রয়োজন হয়? এটিপি পাম্পের। এই Na+K+ পাম্পটা কি করে? এই Na+K+ পাম্পটা কি করে হচ্ছে একটা নিউমোনিক আমি বলে দিচ্ছি, টোকে। এটা মাথায় রাখবো, টোকে। আচ্ছা, টোকে মানেটা কি? টোকে মানে হচ্ছে যদি এটা ICF হয় আর যদি এটা ECF হয়, যদি এটা ICF হয়, যদি এটা ECF হয়, তাহলে এই এটিপি বেসটা ধর এখানটা বসে আছে, এরম বসে আছে। ও কি করবে? ও করবে দুটো Na+ কে এই দুটো K+ কে ভেতরে ঢোকাবে। কি করবে? দুটো K+ কে ভেতরে ঢোকাবে, ঢুকিয়ে কি ছাড়বে? Na+ কে। কটা? 3টে। ওই জন্য টোকে। এটা মাথায় রাখলে তাহলে আমাদের নাম্বারিং গুলোতে সমস্যা হবে না। টোকে, এটা দিয়ে অনেক কোয়েশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে। তো কি বললাম আরেকবার বলছি, ও পাম্পটার মাধ্যমে কি করবে? পাম্পটার মাধ্যমে দুটো K+ কে ভেতরে ঢোকাবে, 3টে Na+ কে বাইরে বের করবে। আবার বলছি, দুটো K+ কে ভেতরে ঢোকাবে, 3টে Na+ কে বাইরে বের করবে। আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা, এই পাম্পটা কেন লাগছে আরেকটু পরে আমি বোঝাচ্ছি। এবারে এই এটিপির কেন প্রয়োজন হচ্ছে? আমি বললাম যে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আর এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তো এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা কোথায় হচ্ছে ওটা আমরা একটু পরে বুঝবো। এত অব্দি বোঝা গেছে? মুচ্ছি তাহলে। আচ্ছা, এরপর এনসিআর কি বলছে? এনসিআর বলছে in the resting phase, when the neuron is not conducting any impulse, in the resting phase when the neuron is not conducting any impulse, not conducting any impulse, then the amount of positive charge will be higher in the ECF and the amount of negative charge will be higher in the ICF. মানে এবার পুরো এটা দিয়েই বোঝাবো, তো একটু বড় করে ঠিক সময় ইউনিটটা শেষ হচ্ছে না ভাই। ঠিক আছে, ঠিক আছে, চলো হয়ে যাবে, চলে যাবে। মনে রাখবো এটা হচ্ছে ICF, আর এটা হচ্ছে ECF, মাথায় রাখবো। আচ্ছা, কি বলছি? In a resting phase, when the neuron is not conducting any impulse, thus it is in a resting phase. তখন কি হবে? তখন হবে কি? বাইরে পজিটিভ চার্জের মাত্রা বেশি হবে। 2 মিনিট ওয়েট করতে পারবি তোরা? কারণ আমার ইঙ্ক শেষ হয়ে গেছে। 2 মিনিট। Hey, hello, we are back again. So, যেখানে ছেড়েছিলাম সেখানেই বলে দিই। দেখ, আমি বলেছিলাম ECF এ পোলারাইজড স্টেটে মানে রেস্টিং ফেজে পজিটিভ চার্জ বেশি হবে এবং ICF এ পোলারাইজড স্টেটে রেস্টিং ফেজে নেগেটিভ চার্জ বেশি হবে, ঠিক? এবার কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো আছে আমি লিখে নিই, ততক্ষণ একবার ডায়াগ্রামটাকে অবজার্ভ করে নিবি তোরা।
Okay, so that along the concentration gradient মানে কি, along the concentration gradient মানে হচ্ছে বড় থেকে ছোটতে যাওয়া, বড় থেকে ছোটতে যাওয়া। বাট আচ্ছা আচ্ছা, তার আগে আমি বলে দিই, এই যে পজিটিভ আর নেগেটিভ যে গ্রেডিয়েন্টটা দেখতে পাচ্ছি আমরা, দুটো পোল তৈরি হচ্ছে, এখানে পজিটিভ পোল মেমের এই সাইডে নেগেটিভ পোল, ঠিক? আচ্ছা, তার মানে এটা পোলারাইজ স্টেটে আছে। এবার যখন ডিপোলারাইজড হবে, তার আগে একটুখানি বুঝিয়ে নিই, তার ডিপোলারাইজেশনটা 2 মিনিটের পরই বলছি। আচ্ছা দেখ, এই পজিটিভ আর এই পোলারাইজেশনটা কে মেনটেন করে? মেনলি পোলারাইজেশনটা কে মেনটেন করে, ঠিক? এই পোলারাইজেশনটা দুটো জিনিস মেনটেন করে, এই পোলারাইজেশনটা দুটো জিনিস মেনটেন করে, কি কি? একটা হচ্ছে লিকায়ন চ্যানেল, একটা হচ্ছে লিকায়ন চ্যানেল, আর একটা হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম এটিপেস পাম্প। একটা হচ্ছে লিকায়ন চ্যানেল, একটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প। লিকায়ন চ্যানেল কিভাবে মেনটেন করে এটা আমাদের এনসিইআরটি তে নেই, বাট হ্যাঁ মেনটেন করে। আর কে প্লাস আর এন প্লাস এটিপেস পাম্প কিভাবে মেনটেন করে একটু বলি। দেখ ও কি করে, ও আমি বলেছি দুটো কে প্লাস ঢুকিয়ে 3টে এন প্লাস কে বের করে, দুটো কে প্লাস ঢুকিয়ে 3টে এন প্লাস কে বের করে। এবার এখানে এটিপি কেন লাগছে, মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে এনার্জি কেন লাগছে? দেখ আমরা যদি ভালো করে অবজার্ভ করি, আমরা দেখছি কে প্লাসটা কিন্তু মানে বাইরে থেকে ভেতরে ঢুকছে, ঠিক? আমি আউটসাইড করে ইনসাইড করে এরকম ভাবে বোঝাচ্ছি। দেখ ঠিক, দেখ বাইরে থেকে ভেতরে কিন্তু দুটো কে প্লাস ঢুকছে। আমরা কি জানি, বাইরে কে প্লাস এর মাত্রা কিন্তু কম, বাইরে কে প্লাস এর মাত্রা কিন্তু কম, আর ভেতরে কিন্তু মাত্রা বেশি। তাহলে এটাতে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে ছোট থেকে বড়তে যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে? ছোট থেকে বড়তে যাচ্ছে। সেম উইথ এন প্লাস, এন প্লাস কে বের করতে এনার্জি লাগবে, কেন লাগবে? কারণ ভেতরে তো এন প্লাস কম, ভেতরে তো এন প্লাস কম, ভেতর থেকে বাইরে যাচ্ছে, এন প্লাস তো বাইরে বেশি। হেন্স এখানে একটা এটিপেস এর প্রয়োজন আছে, এটিপির প্রয়োজন আছে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার কি কি লিখেছি এগুলো একটু বলে দিই। আমি লিখেছি, দেখ বাইরে এন প্লাস এর মাত্রা বেশি থাকে, কে প্লাস এর মাত্রা কম থাকে। কেন থাকে? এইটার জন্য। ভেতরে এন প্লাস এর মাত্রা কম থাকে, কে প্লাস এর মাত্রা বেশি থাকে। কেন থাকে? এটিপেস পাম্পের জন্য। আরেকটা নেগেটিভলি চার্জ প্রোটিন, এই নেগেটিভলি চার্জ প্রোটিনটা লিকায়ন্স এর মাধ্যমে ঢোকে, বাট আর বেরোতে পারে না। কি বলছে এনসিইআরটি বলছে in the resting phase the membrane is more permeable to K plus, comparatively more permeable to Na plus and nearly impermeable comparatively more permeable to K plus and nearly impermeable to Na plus। ঠিক, এখানে লিখে দিই, in resting phase neural membrane permeable to K plus and impermeable, nearly impermeable and negatively charged protein। কি বলছে? in the resting phase neural membrane is comparatively more permeable to K plus than nearly comparatively more permeable to K plus and nearly impermeable to Na plus and negatively charged protein। ঠিক, এইটা এসেছিল 2011 মেন্সে, মানে AIPMD তে 2011। ঠিক, এটা তো কোনো ওরকম কনসেপ্ট নেই, আমি এখানে বুঝিয়ে দিলাম। ওকে, তো এবার স্টিমিউলাসটা বোঝা যাক। আশা করছি এই জায়গাটা বোঝা গেছে। ওকে, এবার স্টিমিউলাস বোঝা যাচ্ছে, যখন একটা স্টিমিউলাস
একটা পয়েন্টে এসে অ্যাটাক করছে। তার আগে একটা ডেফিনেশন আছে পেজ নাম্বার 233 তে, একদম উপরে একটা ডায়াগ্রাম দেওয়া আছে দুটো, তার নিচের লাইনটা যে দিস কনসেন্ট্রেশন দিস চার্জ গ্রেডিয়েন্ট or this potential difference is no in the resting phase is known as the resting potential। মানে ওই যে আমরা চার্জের ডিফারেন্সটা দেখলাম ওটাকেই রেস্টিং পোটেনশিয়াল বলছে। আশা করছি বোঝা গেছে। ওকে, চলো তাহলে এবার স্টিমিউলাস কিভাবে অ্যাক্ট করছে দেখা যাক, মানে স্টিমিউলাস লাগলে মানে অ্যাপ্লাইড হলে কি হয়। সো দেখ কি হচ্ছে, ধর এটা একটা পয়েন্ট এ, পুরো এনসিআরটির মতোই বলছি, ধরে নে এটা হচ্ছে একটা পয়েন্ট এ। আচ্ছা, এই দুটো বাক্সকেই দেখ, যেটা আমি নীল দিয়ে দাগ করছি এইটাকে আমরা বলবো, যেটা আমরা নীল দিয়ে দাগ করেছি সেটাকে আমরা বলবো Na plus VGCs। Na plus VGCs Na plus VGC কাকে বলে আমরা বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, আমি কি বলেছিলাম, যখন যদি আমার একটু আগের মানে রিমাইন্ড করে দেখিস, দেখবি Na plus VGCs কখন অন হয়, যখন ভোল্টেজ কম হয়, মানে যখন -70 মিলিভোল্টে এটা অন হয়। যখন স্টিমুলাসটা পড়ে, মন দিয়ে শুনবি, যখন স্টিমুলাসটা পড়ে তখন এই Na প্লাস পাম্প গুলো Na প্লাস ভিজিসিস গুলো ওপেন হয়ে যায়। একটা পয়েন্ট এ তে স্টিমুলাস পড়লে এই Na ভিজিসিস গুলো ওপেন হয়ে যায়। আচ্ছা, তোর মনে হয় যে বাইরের ভেতরে তো নেগেটিভ চার্জ ছিল, তাহলে তখন কেন অন হলো না? ঠিক, তখন কেন অন হলো না? দেখ, যখন স্টিমুলাসটা পড়ে তখন ভেতরে হয় -35 মিলিভোল্ট, আর একটা বাইরে তৈরি হয় +35 মিলিভোল্ট, ঠিক। আর যদি টোটাল মিলিভোল্ট দেখি, ইনসাইড মাইনাস আউটসাইড, মানে -35 মাইনাস +35 is equals to -70 মিলিভোল্ট। এই -70 মিলিভোল্ট যখনই রিচ করলো, এই -70 ভোল্ট যখনই রিচ করলো, Na প্লাস ভিজিসিস গুলো খুলে গেল। এই Na প্লাস ভিজিসিস গুলো খুলে গেল, কখন এই Na প্লাস ভিজিসিস গুলো বন্ধ হবে? যখন 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 এই চার্জ ডিফারেন্সটা জিরোতে পৌঁছবে, যখন এই চার্জ ডিফারেন্সটা জিরোতে পৌঁছবে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে যাবে, মানে ইকুইলিব্রিয়ামে যাওয়াটা ভুল বললাম, যখন জিরোতে পৌঁছবে এই ভিজিসিস গুলো তখন বন্ধ হবে। এখন এই ভিজিসিস গুলো ওপেন হয়েছে, কখন ওপেন হয়েছে? যখন এর ভেতরে মানে চার্জ ডিফারেন্সটা -70 মিলিভোল্ট, যখন এই চার্জ ডিফারেন্সটা -70 মিলিভোল্ট, তখন Na প্লাস ভিজিসিস গুলো ওপেন হয়েছে। এবার Na প্লাস ভিজিসিস ওপেন হতে একটু টাইম লাগে, Na প্লাস ভিজিসিস ওপেন হতে একটু টাইম লাগে, এবং এই টাইমের মধ্যে Na প্লাস যতটা ঢুকবে ও যখন -60 মিলিভোল্টে পৌঁছে যাবে, এখানটা মন দিয়ে শুনবি, -60 মিলিভোল্টে পৌঁছে যাবে, যতটা এনার্জি মানে যতটা Na প্লাস এর এনার্জি মানে একটা চার্জ, তো যতটা চার্জ লেগেছে, মানে এইখানে লেগেছে ধর +10 মিলিভোল্ট, তাই তো, মানে যতটা চার্জ লেগেছে, মানে the minimum charge required to depolarized, the minimum charge required to initiate depolarization is known as threshold energy। কি? threshold energy। বোঝা গেছে?
তার মানে এইখানে এই -60 মিলিভোল্ট যখনই রিচ হলো তখনই অল VGCs gets open, all VGC open। আর যখন সবকটা VGC ওপেন হয়ে গেল হুড়ুড় করে চার্জ বেড়ে জিরোতে পৌঁছে গেল, হুড়ুড় করে চার্জ বেড়ে জিরোতে পৌঁছে গেল। আচ্ছা এই থ্রেশহোল্ড এনার্জিটা বলে গেছে, তাহলে এটা মুছে দিচ্ছি। হুড়ুড় করে চার্জ বেড়ে জিরোতে উঠে গেল। এবার যেই এটা জিরোতে পৌঁছলো, যেই জিরোতে পৌঁছলো কি হবে, VGCs গুলো ক্লোজ হওয়া শুরু করবে, VGCs গুলো ক্লোজ হওয়া শুরু করবে। যেমন আস্তে আস্তে VGC খুলেছিল তেমন আস্তে আস্তে VGC বন্ধ হবে, যেমন আস্তে আস্তে VGC খুলেছিল তেমন আস্তে আস্তে VGCs বন্ধ হবে। এবং VGC বন্ধ হওয়ার সময় আস্তে আস্তে যেহেতু হচ্ছে অনেক মানে কিছুটা Na+ ঢুকে যাবে, কিছুটা Na+ ঢুকে যাবে, ঢুকে গিয়ে ও +30 মিলিভোল্ট রিচ করবে, +30 মিলিভোল্ট রিচ করবে। ওর পোটেনশিয়াল হচ্ছে +60 মিলিভোল্ট রিচ করার, ওর পোটেনশিয়াল হচ্ছে +60 মিলিভোল্ট রিচ করার, বাট ও পারবে না। কেন পারবে না? কারণ জিরোতে পটাশিয়াম সোডিয়াম VGCs গুলো বন্ধ হয়ে যায়, কারণ 0 মিলিভোল্টে সোডিয়াম VGCs গুলো বন্ধ হয়ে যায়। যেই বন্ধ হয়ে গেল ওটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে, এবং আস্তে আস্তে বন্ধ হওয়ার কারণে +30 মিলিভোল্ট হয়ে যাচ্ছে জিনিসটা। তার মানে +30 মিলিভোল্টে এসে স্টপ হচ্ছে। আচ্ছা এইটা একটা স্ট্যান্ডার্ডাইজড নাম্বার, এটা কিন্তু +30 থেকে +45 মিলিভোল্ট অব্দিও যেতে পারে কোনো কোনো নার্ভে বা কোনো কোনো সেলে। ঠিক, ওকে। সো দেখবো এই +30 মিলিভোল্টে এসলো। এবার এই +30 মিলিভোল্ট যখনই পৌঁছলো Na+ VGCs গুলো সবকটা বন্ধ হয়ে গেল, কি খুললো? K+, কি খুললো? K+ VGC, কে খুললো? K+ VGCs ওপেন। এই K+ VGC যখনই ওপেন হলো Na+ তো বন্ধ হয়ে গেল, K+ VGC কি করবে? হুড়ুড় করে K+ কে বাইরে ছাড়তে শুরু করবে। কি করবে? হুড়ুড় করে K+ কে বাইরে ছাড়তে শুরু করবে, হুড়ুড় করে K+ কে বাইরে ছাড়তে শুরু করবে, মানে র্যাপিড ইনফ্লাক্স অফ K+। আমি এখানে একটা ওয়ার্ড ভুল করেছিলাম এনসিআরটির, যে যখনই এটা -70 মিলিভোল্টে পৌঁছবে, মানে যখনই এটা -60 মিলিভোল্টে পৌঁছবে তখনই র্যাপিড ইনফ্লাক্স অফ Na+ আয়ন্স, র্যাপিড ইনফ্লাক্স অফ Na+ আয়ন। ইনফ্লাক্স আর ইনফ্লাক্স এর মধ্যে তফাৎ কি? ইনফ্লাক্স মানে ভেতরে ঢোকানো, ইনফ্লাক্স মানে বাইরে বের করা। ঠিক, র্যাপিড ইনফ্লাক্স অফ Na+ হবে, আয়ন্স হবে। এবং যখনই এটা +30 মিলিভোল্ট হবে, আমি কি বলেছিলাম? +30 মিলিভোল্ট মানে K+ VGCs গুলো কখন ওপেন হয়? হাইয়ার ভোল্টেজে। তো +30 মিলিভোল্ট যখনই পৌঁছবে, +30 মিলিভোল্টে K+ এর র্যাপিড ইনফ্লাক্স হবে। ঠিক, K+ এর র্যাপিড ইনফ্লাক্স হবে, এবং তখনই ওই মুহূর্তে শুরু হবে রিপোলারাইজেশন, ওই মুহূর্তে শুরু হবে রিপোলারাইজেশন। হেন্স আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো পজিটিভ চার্জ তৈরি হয়েছিল ওটা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে K+ তো পজিটিভ, ওটা তো বাইরে বেরিয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে জিনিসটা ভেতরে নেগেটিভ চার্জ তৈরি করছে। ঠিক, এবার এইটা হতে হতে K+ পাম্পটা আবার -70 মিলিভোল্টে এসে K+ পাম্প বন্ধ হয়ে যাবে, K+ পাম্প বন্ধ হবে। এবং বন্ধ ওটাও আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হতে হতে অনেক সময় -80 মিলিভোল্টে গিয়ে বন্ধ হয়, টোটাল পুরো বন্ধ হয়। এই -80 মিলিভোল্ট এইটাকে বলা হয়, এইটুকু যে টাইম পিরিয়ড এটাকে বলা হয় হাইপার পোলারাইজেশন, হাইপার পোলারাইজেশন। ঠিক, আচ্ছা হাইপার পোলারাইজেশন মানে কি? হাইপার পোলারাইজেশন মানে যখন ভেতরে নেগেটিভ চার্জ অনেক বেড়ে যায়, ভেতরে নেগেটিভ চার্জ অনেক বেড়ে যায়। আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা এটা আমরা একটা গ্রাফের মাধ্যমে একটু বুঝে নিই, আশা করছি আমি বোঝাতে পেরেছি এটা। হ্যাঁ একটু সরি একটু টাফ জিনিস, আশা করছি আমি বোঝাতে পেরেছি। তাহলে জেনারেশনটা বোঝা গেলে, এবার কন্ডাকশনটা বুঝে নেবো। কন্ডাকশনটা 2 মিনিটের খেলো। একটা গ্রাফ আমি আঁকছি, গ্রাফের মাধ্যমে পুরো ক্লিয়ার হয়ে যাবে।
টাইম পিরিয়ড আর ভোল্টেজ। ওকে, আমি পুরো লিখছি না, জাস্ট -60 -70 -80 অব্দি লিখছি, ঠিক? আর ওপরে কি হবে, ওপরে আমি সব কটা লিখছি না, +30 অব্দি লিখে রাখছি, ঠিক? ওকে, দেখ পুরো বোঝাতে বোঝাতে আমি আসছি, দেখ -70 থেকে হালকা উঠবে, -70 থেকে রিপোলারাইজেশন হওয়া স্টার্ট হবে, হালকা উঠবে, এবং -60 তে যেই পৌঁছে যাবে র্যাপিড ইনফ্লাক্স হবে, এই অবধি যেখানে পৌঁছলো ভিজিসিস বন্ধ হয়ে গেল এবং ডিপোলারাইজেশন হওয়া শুরু হলো। আচ্ছা, পরে লিখছি এগুলো। কি শুরু হলো? ডিপোলারাইজেশন হওয়া, মানে রিপোলারাইজেশন হওয়া, ডিপোলারাইজেশন হয়ে শেষ হলো, কে Na প্লাস ভিজিসিস বন্ধ হয়ে গেল, বন্ধ হতে হতে 30 তে পৌঁছলো, কে প্লাস ভিজিসিস খুললো, রিপোলারাইজেশন স্টার্ট হলো, রিপোলারাইজেশন হতে হতে যেই -70 ভোল্টে পৌঁছলো, -70 মিলি ভোল্টে পৌঁছলো, তখন কে প্লাস ভিজিসিস বন্ধ হলো, বাট বন্ধ হতে হতে আরো একটু ঢুকে যায়, ওই জন্য -80 মিলি ভোল্ট হয়ে যায়, যেটাকে আমরা হাইপার পোলারাইজেশন বলি, ঠিক? এই চারটার উপরে এনসিআরটি তে নেই, বাট একটা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করার জন্য। আচ্ছা, এই -70 থেকে -60 কে কি বলা হয়? থ্রেশহোল্ড এনার্জি। আচ্ছা, এই থ্রেশহোল্ড এনার্জি কাকে বলে? এই থ্রেশহোল্ড এনার্জি হচ্ছে দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইনিশিয়েট ডিপোলারাইজেশন, ঠিক? The minimum amount of energy required to initiate depolarization is known as threshold energy. এবার থ্রেশহোল্ড এনার্জি হয় 0 তে পৌঁছলো, 0 তে কি হবে? 0 তে Na প্লাস ভিজিসিস গুলো বন্ধ হয়ে যাবে, কি হবে? Na প্লাস ভিজিসিস বন্ধ হয়ে যাবে, Na প্লাস ভিজিসি বন্ধ হয়ে যাবে, Na প্লাস ভিজিসি বন্ধ হতে হতে যেটুকু মানে একটু টাইম বেড়ে যাবে, একটু টাইম বেড়ে +30 মিলি ভোল্টে পৌঁছে যাবে, মানে ভিজিসি যেমন আস্তে আস্তে খোলে, যখন -60 মিলি ভোল্টে যায় ফাটাক করে খুলে যায়, সব কটা ঢুকতে থাকে, এবং 0 তে পৌঁছলে আস্তে আস্তে বন্ধ হতে থাকে, আস্তে আস্তে বন্ধ হতে হতে +30 অব্দি যাবে, ঠিক আছে? +30 অব্দি গেলে +30 এখানে কি হবে? ডিপোলারাইজেশন স্টার্ট হবে, মানে সরি ডিপোলারাইজ বলছি, এইটা পুরোটা হচ্ছে ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন এবার যেই একবার +30 মিলি ভোল্টে পৌঁছলো, +30 মিলি ভোল্টে কে প্লাস ভিজিসিস খুলে গেল, কে প্লাস ভিজিসিস কি হবে? র্যাপিড ইনফ্লাক্স অফ কে প্লাস আয়ন, র্যাপিড ইনফ্লাক্স অফ কে প্লাস আয়ন হতে হতে কি হবে? রিপোলারাইজেশন, রিপোলারাইজেশন হতে হতে যেই একবার -70 মিলি ভোল্টে পৌঁছে যাবে, এখানে কে প্লাস ভিজিসিস বন্ধ হয়ে যাবে, বাট বন্ধ হতে একটু টাইম লাগবে, টাইমটা -80 তে এসে বন্ধ হয়ে যাবে পুরো, আর এই পিরিয়ডটাকে বলা হয় হাইপার পোলারাইজেশন। হাইপার পোলারাইজেশন আশা করছি বোঝা গেছে, আশা করছি পুরো বোঝা গেছে, ঠিক? ওকে, তো এবার আমরা জেনারেশনটা বুঝেই গেলাম, এবার কন্ডাকশনটাও একবার বুঝে নিই, কন্ডাকশন কিভাবে হয়। টাফ লাগছে না তো? যদি টাফ লাগে কমেন্টে লিখে জানাতে পারো, আমি আরেকবার ইজি করে বোঝানোর চেষ্টা করবো আরো শর্টস এর মাধ্যমে একটা। আচ্ছা, কন্ডাকশন কি করে হয়? কন্ডাকশন হয় হচ্ছে এনসিআরটি কি করেছে, এনসিআরটি কি করেছে? নিউরনটাকে
এবিসিডি সেগমেন্টসে ভেঙে দিয়েছে। কিসে? নিউরন কিন্তু আসলে এরকম ভাঙা থাকে না, এনসিআরটি ভেঙে দিয়েছে, ঠিক, এবিসিডি তে তো ভেঙে দিয়েছে। এ পার্টে যদি স্টিমুলাস লাগে, এ পার্ট রিপোলারাইজেশন হলো, তো ভেতরে পজিটিভ চার্জ হবে, ভেতরে পজিটিভ চার্জ হবে এবং বাইরে নেগেটিভ চার্জ হবে, বাইরে নেগেটিভ চার্জ হবে। বাট বিতে এখনো কিছু হয়নি, তো বিতে বাইরে পজিটিভ চার্জ থাকবে, ভেতরে নেগেটিভ চার্জ থাকবে। এবং আমরা কি জানি? আমরা জানি পজিটিভ টু নেগেটিভ যায়, তাহলে ভেতরে লেফট টু রাইট যাবে এবং বাইরে রাইট টু লেফট যাবে, এটা এনসিইআরটি লেখা আছে। ভেতরে কি লেফট টু রাইট যাবে এবং বাইরে রাইট টু লেফট যাবে। একটা সার্কিট তৈরি করছে এখানে, একটা সার্কিট তৈরি করছে দেখা যাচ্ছে। এবং এই স্টিমুলাসটা, এতে যে স্টিমুলাসটা লেগেছে, ধর এক্স নামে স্টিমুলাস লেগেছে, এই এক্স নামে স্টিমুলাসটা ট্রাভেল করলো করে বিতে এলো, বিতেও সেম হলো এর মতো, ভিজিসিস খুলে গেল, কে প্লাস ভিজিসিস খুলে গেল, এন প্লাস ভিজিসিস বন্ধ হয়ে গেল, কে প্লাস ভিজিসিস খুলে গেল, হাইপারপোলারাইজেশন হয়ে গেল, বাস ডান। আবার এটা ট্রাভেল করবে, তখন এখানে আবার নেগেটিভ চার্জ চলে আসবে, আবার ট্রাভেল করবে করে সিতে যাবে, ডিতে যাবে, এরকম করে ট্রাভেল করতে থাকবে অ্যালং দ্য লেন্থ অফ অ্যাক্সন, অ্যালং দ্য লেন্থ অফ অ্যাক্সন। এটাও এনসিইআরটি লাইন। এনসিইআরটি আরেকটা লাইন বলেছে, যেটা হচ্ছে যে এই স্টিমুলাসটা কোথায় জেনারেট হয়? রিয়েল অ্যাক্সনে, মানে রিয়েল নিউরনে। এই জিনিসটা রিয়েল অ্যাক্সন, রিয়েল নিউরনে পুরোটা আঁকলাম না, অ্যাক্সন হিলকে হয়। কোথায় হয়? অ্যাক্সন হিলকে, অ্যাক্সন হিলকে। আশা করছি মুখস্থ করার কিছু নেই, পুরো এনসিইআরটি পড়িয়ে দিয়েছি এবং হোপসো কি পুরো আন্ডারস্ট্যান্ডেবল, মানে পুরো আন্ডারস্ট্যান্ডেবল বলছি, আশা করছি পুরো বোঝা গেছে। এবং হ্যাঁ, খুব কষ্ট লেগেছে পড়াতে। সো লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এবং যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করবেন আরো নতুন নতুন এরকম টাইপের ভিডিও পেতে। আর নেক্সট ভিডিও আসবে কয়েকদিনের মধ্যে, নেক্সট ভিডিও আমি ছেড়ে দেবো, যেটা হতে পারে ওই কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের লাস্ট পার্টটা, মানে ট্রান্সমিশন অফ, যেটা ওটার ওপর, হায়ারিংটা ভুলে গেছি আমি, সো ওটার ওপর হতে পারে। ওকে, সো থ্যাংক ইউ অল, বাই বাই।